আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। অষ্টম শ্রেণীর প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে অষ্টম শ্রেণীর অনুশীলনী একে যে মূল অঙ্ক করার আগে যে বিষয়গুলো জানতে হবে, এবং আমরা জানি অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় আছে প্যাটার্ন নিয়ে আলোচনা। প্যাটার্ন যে অঙ্কগুলো আছে, এখানে প্যাটার্নের অঙ্কগুলো করতে গেলে আমাদের যে বিষয়গুলো জানতেই হবে, সেই বিষয়গুলো চলো আমরা আগে জেনে নিই। প্রথমে আমাদের জানতে হবে প্যাটার্ন কি, তাই না? তো প্যাটার্নটা আমরা যদি সংজ্ঞা দিতে যাই, তাহলে প্যাটার্নটা হচ্ছে সজ্জিতকরণের একটা প্রক্রিয়া। তার মানে কোনো কিছু ধারাবাহিকভাবে সাজাতে গেলে যে নির্দিষ্ট নিয়ম মানতে হয় বা নির্দিষ্ট নিয়ম মেনে কোনো কিছু ধারাবাহিকভাবে সাজানোর যে প্রক্রিয়া, সেটাকেই বলা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্নটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে সাংখ্যিক প্যাটার্ন, মানে সংখ্যার প্যাটার্ন। আর একটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন, তার মানে জ্যামিতিক যে চিত্র, এই চিত্রের একটা প্যাটার্ন। আমরা একটু দেখে নিই সংখ্যার প্যাটার্নটা জ্যামিতিক প্যাটার্নটা কেমন হয়। আমরা একটু জ্যামিতিক প্যাটার্নটা যদি আগে দেখি, ধরো এটা একটা চিত্র, তাই না? এই চিত্রতে আমরা যদি বলি যে কয়টা দাগ বা কাঠি ব্যবহার করা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা কাঠি ব্যবহার করা হয়েছে, তাই না? আমি যদি এটাকে একটু বর্ধিত করি, এই ঘরটাকে আমি এক ঘর বর্ধিত করলাম, তাই না? আচ্ছা, এই ঘরটাকে যদি আমি আবার এক ঘর বর্ধিত করি, ওকে। এখন আমরা দেখি যে প্রথম আমরা যে চিত্রটা এখানে আঁকছি, সেই চিত্রে আমরা মোট দাগ বা কাঠি ব্যবহার করছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। ওকে, দ্বিতীয় চিত্রে কাঠি কয়টা হয়েছে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 11 12টা। তাহলে প্রথম চিত্রে কাঠি ছিল সাতটি, দ্বিতীয় চিত্রে কাঠি হয়েছে 12টি। তৃতীয় চিত্রে কয়টা হয়েছে? এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 11 12 13 14 15 16 17টি, তাই না? তাহলে কিন্তু এই তিনটা চিত্র দেখে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, তাহলে দেখতে পারবো যে প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা বাড়ছে কয়টি? ব্যবধান 5টি, তাই না? 7টি ছিল, হয়ে গেছে 12টি, তার মানে কাঠি বাড়ছে 5টি। আবার দ্বিতীয় চিত্র থেকে তৃতীয় চিত্রের এই ব্যবধানটা, কাঠির ব্যবধান 5টি, 12টি ছিল, হয়ে গেছে কয়টি? 17টি। এই যে 12টি ছিল। তাহলে এই যে জ্যামিতিক যে চিত্রটা, এই চিত্রটা কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী যাচ্ছে। কি প্যাটার্ন? সেটা হচ্ছে 5টা করে কাঠির সংখ্যা বাড়তে বাড়তে যাচ্ছে। তার মানে এরপরে যদি আমরা এই ঘরটাকে আধা ঘর বর্ধিত করি, তাহলে কিন্তু সেখানে কয়টি হবে কাঠি? যেহেতু 5টি করে বাড়তেছে, তাহলে 17-র সাথে 5 যোগ করে দিলে তাহলে 22টি। সেখানে কিন্তু কাঠি বা দাগ হবে 22টি। এই 22টির পরে আবার যদি আরেকটি ঘর করি, আমি বর্ধিত করি, তাহলে সেখানে কয়টি হবে? আবার 5টি বাড়বে, তার মানে 27টি। তাহলে এটা একটা জ্যামিতিক প্যাটার্ন। এরকম অনেক প্যাটার্ন আঁকা যায় জ্যামিতিক প্যাটার্নে। আরো একটা যদি আমরা এখানে দেখাই, ধরো আমি একটা ঘর আঁকাই, আমি একটা ঘর আঁকালাম। এই ঘরটাকে আমি যদি বর্ধিত করি, এই ঘরটাকে আমি আরো এক ঘর বর্ধিত করব। ওকে, আমরা এবার যদি এই তিনটা ঘরের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো প্রথম ঘরের লাঠি অথবা কাঠি অথবা দাগ আছে কয়টি? একটি দুইটি তিনটা চারটা পাঁচটা ছয়টা। দ্বিতীয় ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 11টি। তাহলে প্রথম ঘরে ছিল 6টি, দ্বিতীয় ঘরে হয়েছে 11টি, তৃতীয় ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ 11 12 13 14 15 16টি। তাহলে এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 5টি করে বাড়তে বাড়তে যাচ্ছে। তার মানে প্রথম ঘরে কাঠি ছিল 5টি, দ্বিতীয় ঘরে 11টি হয়েছে, তৃতীয় ঘরে হয়েছে 16টি। এরপরে যদি আমি আরো একটি ঘর বর্ধিত করি এখানে, তাহলে সেখানে কয়টি হবে? 21টি, কারণ 5টি করে বাড়তেছে। তাহলে এটাও একটি জ্যামিতিক প্যাটার্ন বা চিত্রের প্যাটার্ন। আশা করি তোমরা বুঝতে পারছো চিত্রের প্যাটার্ন গুলা কিভাবে হয়। ওকে, এবার আমরা একটু সাংখ্যিক প্যাটার্ন, যেটাকে বলে সংখ্যার প্যাটার্ন, সেটা একটু দেখি। সাংখ্যিক প্যাটার্ন, ধরো আমি এখন লিখলাম ক্রমিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা আমরা জানি ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসে শিখে এসেছি স্বাভাবিক সংখ্যা কাকে বলে। ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট
চলতেই থাকলো, অথবা 8 পর্যন্ত আমি শেষ করলাম সে। তাহলে এটাও একটা প্যাটার্ন, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। এর বৈশিষ্ট্যটা কি দেখো, পূর্ববর্তী সংখ্যা থেকে পরবর্তী সংখ্যা 1 করে বাড়তেছে। প্রথমে 1 ছিল 2 হয়েছে, 2 ছিল 3 হয়েছে, মানে 1 1 করে বাড়তে বাড়তে যাচ্ছে সংখ্যাগুলো, তাই না? তাহলে এটা একটা স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। ওকে, আমরা যদি এখন বলি যে জোড় সংখ্যাগুলো নিব আমি, ওকে, তাহলে 2 4 6 8 10 12 14 ডট ডট, তাহলে এটাও একটা প্যাটার্ন, এটা জোড় সংখ্যার প্যাটার্ন, তাই না? 2 2 করে বাড়তে বাড়তে যাচ্ছে প্রত্যেকটা জোড় সংখ্যা। আবার আমি যদি বলি বিজোড় সংখ্যার প্যাটার্ন নিব, ওকে, সেটাও করতে পারি। 1 3 5 7 9 11 13 ডট ডট ডট। তাহলে এই যে এটাও একটা প্যাটার্ন, এটা হচ্ছে বিজোড় সংখ্যার প্যাটার্ন, তাই না? ওকে, এখন আমি যদি বলি যে মৌলিক সংখ্যাগুলো নিব, শুধু শুধু কি নিব? মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কি আছে? প্রথমটি 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11, তারপরে 13, তারপরে 17 ডট ডট ডট। এই যে আমি সংখ্যাগুলো নিচ্ছি, এটা কিন্তু একটা মৌলিক সংখ্যার প্যাটার্ন, কারণ প্রত্যেকটা মৌলিক সংখ্যা পরপর কিন্তু এখানে আসতেছে। আচ্ছা, এছাড়া তোমাদের এখানে আরো একটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন আছে এই অধ্যায়ে, সেটা হচ্ছে ফিবোনাকি প্যাটার্ন আমরা যেটাকে বলি। সেটা কি? তো 0 1 1 2 3 5 8 13 21 34 ডট ডট ডট। এই যে প্যাটার্নটা আমি লিখলাম, এটাকে বলে ফিবোনাকি প্যাটার্ন। এর বৈশিষ্ট্যটা কি? এর বৈশিষ্ট্যটা হচ্ছে প্রথম দুইটি সংখ্যা যোগ করলে তারপরে সংখ্যাটি পাওয়া যাবে। দেখো, 0 আর 1 যোগ করলে 1 হবে, তারপরে এই দুটি সংখ্যা যোগ করো, 1 আর 1 যোগ করলে 2 হবে। তার মানে আমরা দুইটি সংখ্যা যোগ করলে তার পরের সংখ্যাটি হবে। তাহলে 2 আর 1 যোগ করলে কত? 3। দেখো, এর পরের সংখ্যা 3। তাহলে এর পরের সংখ্যা কত হবে? 3 আর 2 5। এর 5 এর পরের সংখ্যা কত হবে? 5 আর 3 8। 8 এর পরে কত হবে? 8 5 13। তার মানে পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। এটাকে বলা হচ্ছে ফিবোনাক্কি প্যাটার্ন বা ফিবোনাক্কি সংখ্যা। এছাড়া আরো প্যাটার্ন এখান থেকে আসতে পারে, যেমন ধরো আমি লিখলাম 1 3 7 13 21 ডট 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 ডট। তাহলে এটা কি প্যাটার্নে যাচ্ছে? দেখো, প্রথমে 1 ছিল, হয়ে গেছে কত? 3। তাহলে এর ডিফারেন্সটা কত? 2। এই দুটার ডিফারেন্স কত? 3 থেকে 7 হয়ে গেছে 4। তাহলে প্রথমটার ডিফারেন্স হচ্ছে 2, তারপরে 4, তারপর ডিফারেন্স কত দেখো তো? 6, তারপর ডিফারেন্স কত? 8। তার মানে প্রতিবার ডিফারেন্সটা যা ছিল তার সাথে আবার 2 বাড়তে 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 যাচ্ছে। তাহলে এটাও একটা প্যাটার্ন। এরকম হাজার রকম সাংখ্যিক প্যাটার্ন তৈরি করা সম্ভব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সাংখ্যিক প্যাটার্ন গুলো কি, বা সাংখ্যিক প্যাটার্নটা মোটামুটি কোন ধরনের নিয়ম মেনে চলে। ওকে, তাহলে প্যাটার্ন আমাদের শেষ। আমরা এখন চলো মৌলিক সংখ্যা নির্ণয় করা শিখি। মৌলিক সংখ্যা কাকে বলে এটা কিন্তু আমরা পূর্ববর্তী ক্লাসে শিখে এসেছি। তো এখানে খুব সংক্ষেপে আমি যদি একটু আলোচনা করি মৌলিক সংখ্যা নিয়ে, মৌলিক সংখ্যা হচ্ছে দুইটা বৈশিষ্ট্য থাকবে যে সংখ্যার মধ্যে, সেটাকে আমরা বলি মৌলিক সংখ্যা। এই বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য বা প্রথম শর্ত হচ্ছে এটা হতে হবে 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য আর নিজ দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে কোনো সংখ্যা, পৃথিবীর প্রত্যেকটি সংখ্যাই 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য, আর নিজ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কিনা সেটা দেখতে হবে। এছাড়া যদি অন্য কোনো সংখ্যা দ্বারা তাকে নিঃশেষে ভাগ করা না যায়, তাহলে সেই সংখ্যাকে বলা হবে মৌলিক সংখ্যা। ধরো 2, 2 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 2 অক্ষে 2, 2 কে আমরা ভাগ করতে পারি 2 দিয়ে, 2 অক্ষে 2, তাই না? ধরো 3, 3 কে আমরা ভাগ করতে পারি 1 দিয়ে, 3 অক্ষে 3। আবার 3 কে আমরা ভাগ করতে পারি 3 দিয়ে, 3 অক্ষে 3। ধরো 5, 5 কে আমরা ভাগ করতে পারি 5 দিয়ে, 5 অক্ষে 5। আর 5 কে আমরা ভাগ করতে পারি 1 দিয়ে, 5 অক্ষে 5। ধরো 13, 13 কে আমরা ভাগ করতে পারি 1 দিয়ে, 13 অক্ষে 13। আবার 13 কে আমরা ভাগ করতে পারি 13 দিয়ে, 13 অক্ষে 13। দেখো তো 13 কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় নিঃশেষে? 2 দিয়ে যদি ভাগ করি 6 দুগুণা 12 অবশিষ্ট থেকে যাচ্ছে, তাই না? যদি 3 দিয়ে ভাগ করি 3 4 12, 4 দিয়ে ভাগ করি 3 4 12, 6 দিয়ে ভাগ করি 6 দুগুণী 12, 12 দিয়ে ভাগ করি 12 অক্ষে 12। তো 13 কে কিন্তু 1 আর 13 ছাড়া
পৃথিবীর আর কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে না। একইভাবে 5, 3, 2, 7, 11, 17, 19 এরকম যে সংখ্যাগুলো আছে, যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যার নিচ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না, তাকেই মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি, তাই না? আমরা একটা ডিজিট সহকারে শিখি 4 4 2 2 3 2 2 3 2 1 4 4 8 আর 2 10 12 3 15 17 19 3 22 24 আর 1 25। এই চারটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি। এই চারটা হচ্ছে 10 থেকে 20 পর্যন্ত, এটা 20 থেকে 30, এটা 30 থেকে 40, এটা 40 থেকে 50, এটা 50 থেকে 60, এটা 60 থেকে 70, এটা 70 থেকে 80, এটা 80 থেকে 90, আর এটা 90 থেকে 100। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা চারটি, 10 থেকে 20 পর্যন্ত চারটি, 20 থেকে 30 দুইটি। তাহলে বাকিগুলাও দেখেই তোমরা বুঝতে পারতেছো যে কয়টা মৌলিক সংখ্যা আছে কোন সেগমেন্টের মধ্যে, অথবা কত থেকে কতর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে। এখন এই যে চারটি দুইটি, এটা কিভাবে বের করবা? নিয়মটা হচ্ছে 1 আর ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, সেগুলো নিয়ে আসবে, তাই না? তাহলে 1 থেকে 10 পর্যন্ত যদি আমরা মৌলিক সংখ্যা দেখি তাহলে কি কি আসবে? 2 3 5 7। আবার 10 থেকে 20 পর্যন্ত যদি আমরা দেখি তাহলে কত আসবে? 11 13 17 19। আবার ধরো 20 থেকে 30 পর্যন্ত যদি আমরা মৌলিক সংখ্যা দেখি তাহলে কত আসবে? 23 29। দেখো 1 থেকে 10 ছিল চারটি মৌলিক সংখ্যা, 10 থেকে 20 ছিল চারটি মৌলিক সংখ্যা, 20 থেকে 30 ছিল দুইটি মৌলিক সংখ্যা। একইভাবে বাকি যে সংখ্যাগুলো আছে মৌলিক সংখ্যা, যে 30 থেকে 40 দুইটা, 40 থেকে 50 তিনটা, এগুলো তোমরা বাসায় বসে বসে বের করে ফেলবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন প্রশ্ন থাকতে পারে যে বাসায় বসে বসে এত সময় কি পাবো কিনা, অথবা প্রত্যেকটা সংখ্যা এই যে বারবার বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করে বের করাও তো টাফ, তাই না? এর জন্য কিন্তু ইরাটোস্থেনিস একটা ছাঁকনি পদ্ধতি বের করেছে, যে ছাঁকনি পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা সহজেই মৌলিক সংখ্যাগুলো বের করতে পারি। সেই ছাঁকনি পদ্ধতিটা কি আমরা একটু দেখে ফেলি। আমি 1 থেকে 100 পর্যন্ত পুরোটা সংখ্যা লিখতেছি না, আমি অল্প কিছু লিখেই তোমাদের বুঝাই দিচ্ছি। দেখা যাক কয়টা সংখ্যা লেখা যায়। ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15 16। ধরো আমি 32 পর্যন্ত লিখলাম। এটা দিয়ে আমি বুঝাই দিই যে কিভাবে ছাঁকনি পদ্ধতিতে তোমাদের মৌলিক সংখ্যা বের করতে হয়। প্রথমে 1 কাটা, 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ 1 এর যে দুইটা বৈশিষ্ট্য, 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য, আবার নিজ দ্বারা, এই দুইটাই তো 1, নিজও সে 1 আবার 1 দ্বারা বিভাজ্য, তুমি একটা বৈশিষ্ট্য কভার করতেছে সে, যার কারণে 1 কিন্তু কোনো মৌলিক সংখ্যা নয়, 1 হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। ওকে, তাহলে প্রথম কাজটা হচ্ছে প্রথম মৌলিক সংখ্যাটা আমরা বের করতে হবে। প্রথম মৌলিক সংখ্যাটা দেখো 2, 2 একটি জোড় সংখ্যা। এইবার 2 এর গুণিতক কি কি আছে? 2 এর গুণিতক মানে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। তোমার 2 ব্যতীত যতগুলো জোড় সংখ্যা সবগুলোই কিন্তু 2 এর গুণিতক, তাই না? তাহলে 2 এর গুণিতক গুলো আমরা সব কেটে দিব। তাহলে 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 32। 2 এর গুণিতক আমরা কেটে দিলাম। এরপরে আসো 3, 3 একটা মৌলিক সংখ্যা, তাই না? তাহলে এবার 3 এর গুণিতক গুলো কাটা শুরু করো। 3 এর গুণিতক কি? 3 অক্ষে 3, 3 যেহেতু মৌলিক সংখ্যা, এটা কাটা যাচ্ছে না। 3 দুগুণে 6, 3 ত্রিকা 9, 3 চারি 12, 3 পাঁচা 15, এইভাবে। 3 দুগুণে 6 কাটা যাবে, অলরেডি কাটা গেছে। 3 ত্রিকে 9 কাটা যাবে, 3 চারি 12, অলরেডি কাটা গেছে। 3 পাঁচা 15 কাটা যাবে, 3 ছয় 18, অলরেডি কাটা গেছে। 3 সাতা 21, 3 আঠা 24 কাটা গেছে, 3 নং 27, 3 10 কে 30 কাটা গেছে, 3 11 33, যাই হোক 33 পর্যন্ত আমরা আসিনি। ওকে, এরপরে 4 তো অলরেডি কাটা গেছে। 5 একটা মৌলিক সংখ্যা, তাহলে 5 এর গুণিতক গুলো কাটা যাবে। 5 এর গুণিতক কি? 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30, এইভাবে।
তাহলে দেখো 10 কাটা গেছে, 15 কাটা গেছে, 20 কাটা গেছে, 25 কাটা গেল, 30 কাটা গেছে, এরপরে 35, যাই হোক নাই, 6 তো অলরেডি কাটা গেছে, 7। 7 গুণিতক গুলা বের করো, 7 মৌলিক সংখ্যা, 7 গুণিতক কি? 7 অক্ষে 7, 7 দুগুণা 14, 3 7 21, 4 7 28, 5 7 35। ওকে, তাহলে 7 দুগুণা 14 কাটা গেছে, 3 7 21 কাটা গেছে, তারপরে 4 7 28 কাটা গেছে, 5 7 35। দেখো আর দরকার নাই, এই যে সংখ্যাগুলো আমরা 2 3 5 এই কয়টা নিলেই মোটামুটি হয়ে যায়। এরপরে 7 আছে, এইগুলা সংখ্যা যখন আমরা নিলাম, এই সংখ্যার যে ইয়েগুলা ছিল, গুণিতক গুলা ছিল, গুণিতক গুলা যখন কেটে ফেললাম, তখন দেখো এখান থেকে যে সংখ্যাগুলো থেকে গেছে এইগুলাই মৌলিক সংখ্যা। একটু আগেই কাটা, দেখো কি কি পাইছি আমরা। থাকছে 2 থাকছে, 3 থাকছে, 5 থাকছে, 7 থাকছে, তারপরে 11, তারপরে 13, তারপরে 11 13, তারপরে 17, তারপরে 19, তারপরে কি পাইছি আমরা 23, তারপরে কি পাইছি আমরা 29। দেখো 1 থেকে 30 পর্যন্ত যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা পাইছি, 10 থেকে 20 পর্যন্ত এই 4টি, 20 থেকে 30 পর্যন্ত এই 2টি। এবার 30 থেকে 40 পর্যন্ত কয়টি ছিল? 2টি। তাহলে 31 কিন্তু অলরেডি পেয়ে গেছি। যদি আমরা সংখ্যাটা বাড়াতাম তাহলে পরেরটাও পেয়ে যেতাম। তাহলে তোমরা কিন্তু বাসায় বসে এই ছাঁকনি পদ্ধতিতে 1 থেকে 100 পর্যন্ত যে 25টি মৌলিক সংখ্যা আছে খুব সহজেই বের করে নিতে পারো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো মৌলিক সংখ্যা কিভাবে এই ছাঁকনির মাধ্যমে বের করে নিবা। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা আমাদের নেক্সট টপিক নিয়ে কথা বলি। আমাদের পরবর্তী টপিকে আছে কি? স্বাভাবিক ক্রমিক সংখ্যার সমষ্টি। দেখো সমষ্টি মানে যোগফল, তাই না? এখন তোমাকে বলা হলো 1 3 4 5 6 7 8 9 10, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত? তাহলে যোগ করো। 10 আর 9, আমি একটু সহজ পদ্ধতি গেলাম। 9 আর 1 10, 8 আর 2 10, 7 আর 3 10, 6 আর 4 10। তাহলে 10 কয়টা পাইছি? আর একটা 10, একটা দুইটা তিনটা চারটা 10 আর 10, তাহলে 5টা 10, 50 আর 5 55। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত হচ্ছে? 55। আচ্ছা, এটা সহজেই বের করে ফেললাম আমরা, তাই না? কেন? কারণ আমরা সংখ্যাগুলো ছোট ছিল, অল্প ছিল। এখন যদি তোমাকে বলা হয় 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বা সমষ্টি কত? এখন দেখো এই 1 থেকে 20 পর্যন্ত তোমার লিখতে হবে, আবার লিখে লিখে আবার প্রত্যেকটা যোগ করতে হবে। এটাও তুমি পারবা, কিন্তু একটু সময় লাগবে, তাই না? এখন যদি তোমাকে বলা হয় 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত? ক্রমিক সংখ্যা মানে কি? পরপর সংখ্যা, তাই না? স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি যে পূর্ণ, ধনাত্মক, পূর্ণ সংখ্যা। তাহলে 1 থেকে 50 পর্যন্ত যেগুলো সংখ্যা আছে প্রত্যেকটা যোগফল কত, সব মিলাই সমষ্টি কত। এখন 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো প্রতিটা এভাবে লিখে লিখে যোগ করতে গেলে তো সময় লাগবে, তাই না? তুমি যদি ক্যালকুলেটরেও লেখো তবুও তো সময় লাগবে। 1 থেকে 50 পর্যন্ত 50টা সংখ্যা তোমার ডিজিট চাপা লাগবে এবং প্লাস চাপা লাগবে মাঝে মাঝে, সবগুলো একটা সংখ্যা প্লাস একটা সংখ্যা প্লাস, তাই না? তো অনেক সময় লাগবে কিন্তু। তাহলে এইগুলা যদি আমরা কোনো সূত্রের সাহায্যে বের করে ফেলতে পারি তাহলে কেমন হয়? তাহলে কিন্তু খুব সহজেই আমরা করে ফেলতে পারবো। সে সূত্রটাকে আমরা একটু দেখি। ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। ওকে, ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র কি? আমরা প্রথমে লিখব কি? প্রথম পদ অথবা প্রথম সংখ্যা, যেটাই আমরা লিখি না কেন, যোগ শেষ পদ অথবা শেষ সংখ্যা। ওকে, ডিভাইডেড বাই 2, এর সাথে গুণ হবে কি? পদ সংখ্যা অথবা মোট সংখ্যা, তাই না? মানে কতগুলা সংখ্যা আছে। তাহলে দেখো আমরা একটু আগে বের করলাম 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা, তাই না? এদের সমষ্টি কত? 55। আমরা দেখি সূত্রে ফেলে দেখি। আমাদের বলছে কি প্রথম পদ বা প্রথম সংখ্যা। প্রথম সংখ্যা কত ছিল? 1, যোগ শেষ সংখ্যা 10। ওকে, এর সাথে গুণ হবে কি? পদ সংখ্যা, মানে এখানে কয়টা পদ আছে? 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা কয়টা? 10টা। তাহলে 10 ভাগ কত? 2। তাহলে 2 দিয়ে 10টা যদি ভাগ করো তাহলে 5 বের হলো, তাই না? এখানে 10 আর 1 কত হয়? যোগ করলে 11, গুণিত এর সাথে আছে কত? 5।
তাহলে 5 11 55, দেখো যোগফল 55 কিন্তু আমরা পেয়ে গেছি। শুধু এটা না, তুমি এখন 1 থেকে 20 দাও, 20 থেকে 30 দাও, 30 থেকে 50 দাও, 50 থেকে 150 দাও, প্রত্যেকটা সংখ্যা যদি ক্রমিক সংখ্যা আসে তাহলে কিন্তু সমষ্টি একইভাবে একই সূত্র দিয়েই করা যাবে। ওকে, এখন এই সূত্রটা আমরা যে লিখলাম, এই সূত্রটা আসলো কোথা থেকে, আমরা সেটা একটু দেখি যে সূত্রটা কোথা থেকে আসলো। তাহলে কিন্তু আমরা এই সূত্রটা কোথা থেকে আসছে এটা যদি জানি, তাহলে সূত্রের আমাদের মুখস্থ করার দরকার হবে না, এবং সূত্রের প্রতি আমাদের একটা কনফিডেন্স বাড়বে যে আমি সূত্রটাও জানি কোথা থেকে এসেছে। এখন ধরো আমি লিখলাম ক সমান সমান 1 থেকে 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এবার আমি যদি এটাকে উল্টা করে লিখি, সংখ্যাটিকে যদি উল্টা করে লিখি, তাহলে ক সমান সমান কি আসতেছে, ধরো 10 যোগ 1 যোগ 2, সরি, ক 10 যোগ 9 যোগ 8 যোগ 7 যোগ 6 যোগ 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1, তাই না? সংখ্যাটিকে আমরা জাস্ট উল্টা করে লিখলাম। এবার ধরো এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। আমি প্রথমে ধরছি কি, এমনি ধরে নিচ্ছি যে কয়েকটা সংখ্যা, বা ক হচ্ছে সেই 55, যে এই সংখ্যা সমষ্টি হচ্ছে 55। ধরো আমি জানি না সেই সংখ্যা সমষ্টি কত, সেই সমষ্টিটা আমি ধরে নিচ্ছি ক সমান সমান 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা। এবার এটাকে আমি জাস্ট উল্টা করে লিখছি। উল্টা করে লিখলে কিন্তু এর মানের কোনো পরিবর্তন হয়নি, কারণ যেহেতু প্রত্যেকে যোগ আকারে আছে। এবার এই দুইটা সমীকরণ আমি যদি যোগ করি, তাহলে দেখো ক আর ক যোগ করলে কি হবে, দুইটা ক। এখন এটা কি হবে, একের সাথে 10 যোগ হবে, তাই না? 1 যোগ 10 যোগ 2 এর সাথে 9 যোগ হবে, তাই না? 2 যোগ 9, তাই না? 3 এর সাথে 8 যোগ হবে, 3 যোগ 8। ওকে, আমি একটু ডট ডট মাঝখানে সবগুলো সংখ্যা আমি আর লিখলাম না। এখানে ধরো 3টা সংখ্যা লিখলাম, এখানে ধরো 3টা লিখবো, তাহলে শেষের 3টা কি, 8 যোগ 3, 8 যোগ 3 যোগ 9 যোগ 2 যোগ 10 যোগ 1, তাই না? তাহলে দেখো, বা 2 ক সমান সমান, দেখো 10 আর 1 কত হয়, 11 না? তাহলে একে, এটা হচ্ছে 1 যোগ 10 বা 10 যোগ যাই বলো না কেন, যোগ এই যে 2 যোগ 9, একে আমরা এইভাবে লিখতে পারি না 1 যোগ 10, কারণ 9 আর 2 তো 11ই। তাহলে 1 যোগ 10 মানেও তো 11। কেন লিখলাম, আমরা যে কোনো একটা সিমিলার করার জন্য, এটাকে আমি সিমিলার করে নিলাম। আচ্ছা, যোগ 3 যোগ 8, তাই না? এই 3 যোগ 8 কে আমরা লিখতে পারি কি 1 যোগ 10, কারণ 3 যোগ 8 মানেও 11, তাই না? ওকে, প্লাস মাঝখানে সংখ্যাগুলো আছে, প্লাস 8 যোগ 3 মানে 1 যোগ 10, প্লাস 9 যোগ 2 মানে 1 যোগ 10, প্লাস 10 যোগ 1 মানে 1 যোগ 10 বা 10 যোগ 1, যাই হোক। এখন দেখো 2 ক সমান সমান সবগুলাই হচ্ছে 1 যোগ 10। কয়টা আছে 1 যোগ 10? এরকম 10টা আছে, কারণ এখানে সংখ্যা 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 বার যোগ করা লাগবে, তাহলে আমরা এরকম 1 যোগ 10 পাবো কয়টা, 10টা, একই সংখ্যা। এই 10টা থেকে আমি যদি একটা কমন নিই, একটা কমন নেব কি, 1 যোগ 10 কমন নিলাম, তাহলে এখানে কি থাকবে বলতো, 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1 2 3 4 5 6 7 8 9 10টা 1 থাকবে। কেন, আমি একটু সেটা এখানে ব্যাখ্যা করে দিই। ধরো এক্স যোগ এক্স যোগ এক্স যোগ এক্স, 4টা এক্স আছে, তাই না? এই 4টা এক্স থেকে আমি যদি একটা এক্স কমন নিয়ে নিই, তাহলে কি থাকবে এখানে, এক কমন নিয়ে অর্থ ভাগ করে দেওয়া। এক্স কমন নিলাম মানে এক্স সবগুলা থেকে এক্স এ ভাগ করবো, তাহলে এই এক্স থেকে এক্স ভাগ করলে কত থাকে, 1, যোগ এক্স থেকে এক্স ভাগ করলে থাকে 1, এক্স এ এক্স ভাগ করলে 1, প্লাস এক্স এ ভাগ করলে 1। তাহলে একটা, যেহেতু সবগুলাতে এক্স ছিল, আমি একটা এক্স কমন নিলাম, তাহলে কি থাকবে এখানে, প্রত্যেকটাতে 1 থাকবে। কয়টা 1 হবে, যে কোনো এক্স ছিল, 4টা এক্স ছিল, 4টা 1 হয়ে গেল। তাহলে একইভাবে সবগুলো আছে 1 প্লাস 10 1 প্লাস 10 1 প্লাস 10, আমি 1 প্লাস 10 যদি কমন নিই, তাহলে এরকম ছিল কয়টা, 10টা সেট, তাই না? তাহলে 10টাই হবে 1। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তাহলে এখন আমরা লিখতে পারি 2 ক সমান সমান, এখানে থাকবে কি 1 যোগ 10, এখানে এই 10টা সংখ্যার যোগফল, তাই না? তার মানে সরি, 1 হচ্ছে 10টা, তাহলে আমরা যোগফল কি লিখতে পারি, 10, বা এই 2 এর পাশে নিয়ে যাও, তাহলে ক সমান সমান 1 যোগ 10,
এই 10 আর এই দুইটা একসাথে গুণ আকারে ছিল, এই পাশে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে দেখো তো এখানে 1 কি ছিল, প্রথম সংখ্যা, 10 ছিল কি শেষ সংখ্যা, আর এই 10টা কি পদ সংখ্যা, তার মানে 10টি সংখ্যা আছে এখানে, পদ আছে, আর এই দুইটা এই যে আমি পেলাম সূত্র। তাহলে যে আমরা একটু আগে সূত্র লিখলাম যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ভাগ 2, এই দেখো সেই সূত্রটা। ঠিক আছে, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, যে 1 মানে প্রথম সংখ্যা যোগ এই 10 মানে শেষ সংখ্যা, এই 10 মানে পদ সংখ্যা ভাগ 2, এই যে সেই সূত্রটা আমরা কোথা থেকে পেলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন প্রশ্ন আসে যে এই সমষ্টির সূত্র দিয়ে আমরা সমষ্টির যত সংখ্যা আছে, যত ধরনের প্যাটার্নের সংখ্যা আছে, সব কি মান নির্ণয় করা সম্ভব? হ্যাঁ সম্ভব, সেটা যদি ডিফারেন্সটা সমান হয়, তার মানে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার ডিফারেন্স সমান হয়। ধরো এখানে ক্রমিক সংখ্যা ছিল 1 2 3 4 5 6, ডিফারেন্সটা কত ছিল, একটা সংখ্যা ছিল একটা 1 1 করে বাড়ছে, তাই না, 1 1 1, প্রত্যেকটা থেকে প্রত্যেকটা ডিফারেন্স কত করে বাড়তে বাড়তে গেছে, 1 1 করে। এখন যদি তুমি জোড় সংখ্যা সমষ্টি নাও, সে সমষ্টির সূত্র তো আমরা পেয়ে গেলাম। এখন আমরা 2 3টা অঙ্ক করে দেখি যে এটা ক্রমিক সংখ্যা না নিলেও কি হয় কিনা। ক্রমিক সংখ্যা নিলে তো অবশ্যই হবে, ক্রমিক সংখ্যা না নিলেও হয় কিনা। ধরো আমি 2 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা নিব, যে 2 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা সমষ্টি কত হবে। তাহলে আমরা সমষ্টির সূত্রে ফেলি। সমষ্টির সূত্রে কি আছে, প্রথমে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2, আর এর সাথে গুণ হবে কি পদ সংখ্যা। ওকে, প্রথম সংখ্যা দেখো কত, 2 যোগ শেষ সংখ্যা কত, 20। এখন 2 থেকে 20 পর্যন্ত পদ সংখ্যা, যেহেতু জোড় সংখ্যা, তাহলে 2 থেকে 20 পর্যন্ত কি কি আছে, 2 4 6 8 10 12 14 16 18 20, 10টা আছে, তাই না। তাহলে এই 10 আর ভাগ 2, 2 দিয়ে 10টা কাটো 5, তাহলে 20 আর 2 22 গুণিত 5, তাহলে 5 দুগুণে 10 এর শূন্য, হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11, 110। তাহলে 2 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা সমষ্টি হবে 110। ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখলাম যে হয়েছে আর কি। তার মানে ক্রমিক সংখ্যা ছাড়াও কিন্তু এখানে সমষ্টির মান বের করা গেছে। এখন যদি বিজোড় সংখ্যা আসতো সেম। এখন কথা আছে, এই যে পদ সংখ্যা আমি তো এখানে 2 থেকে 20 পর্যন্ত নিচ্ছি, তুমি সহজেই গুনে ফেলতে পারছো। এখন যদি বলতো যে 2 থেকে 70 পর্যন্ত, সে তোমাদের বলছে কি 2 থেকে 70 পর্যন্ত জোড় সংখ্যা সমষ্টি, তাহলে 2 4 6 8 10 12 14 16 18 20 20 22 এভাবে বের করতে গেলে সময় লাগবে। অথবা যদি বলতো 2 থেকে 210 পর্যন্ত জোড় সংখ্যা সমষ্টি, তাহলে কি আরো অনেক বেশি সংখ্যা, এইভাবে 2 4 6 8 10 12 এভাবে বের করতে গেলে তো ঝামেলা। তাহলে পদ সংখ্যা কি করে বের করা যায়, এর আরেকটা টেকনিক আছে। সেই টেকনিকটা হচ্ছে, এটা তোমাদের বইতে নাই, কিন্তু এটা যদি মনে রাখো তাহলে যে কোনো ধরনের অঙ্ক এখান থেকে আসুক না কেন এক সমষ্টির সূত্র দিয়েই করে ফেলতে পারবে। পদ সংখ্যার সূত্রটা কি, শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ, শেষ পদ যোগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর, ভুল বললাম, শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1। এটা হচ্ছে পদ সংখ্যার সূত্র। তাহলে দেখো আমরা যদি আসি এখানে 2 থেকে 70 পর্যন্ত, সে তোমাদের বলছে কতগুলা পদ আছে, তাহলে তোমার বের করতে হবে কিভাবে, শেষ পদ মাইনাস প্রথম পদ। তাহলে 70 শেষ পদ মাইনাস প্রথম পদ কি ছিল এখানে 2 ভাগ সাধারণ অন্তর। সাধারণ অন্তর হচ্ছে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার ডিফারেন্সটা কত। যেহেতু এখানে বলছে জোড় সংখ্যা, তাহলে 2 4 6 8, ডিফারেন্স কত হবে, 2 হবে। কিভাবে বের করবো আমরা ডিফারেন্সটা, এই যে 2 4 6 8, মানে পূর্ববর্তী সংখ্যা থেকে তার আগের সংখ্যাটি বাদ দিলেই সাধারণ অন্তর পাওয়া যায়। তাহলে 4 - 2 = 2। তাহলে এখানে ডিফারেন্স সাধারণ অন্তর হচ্ছে 2 যোগ 1। তাহলে দেখো 70 থেকে 2 বাদ দাও, কত থাকবে, 68 ভাগ 2 যোগ 1। তাহলে 68 2 দিয়ে ভাগ করো, 3 দুগুণী 6 4 দুগুণী 8, তাই না, 34 আর 1 35, এই যে 35। তাই 2 থেকে 70 পর্যন্ত টোটাল সংখ্যা, জোড় সংখ্যা আছে কয়টি, 35টি। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম পদ সংখ্যা 35।
প্রথম সংখ্যা 2, শেষ সংখ্যা 70 ভাগ 2। এবার যদি ক্যালকুলেট করো অঙ্কটা মান দিয়ে হয়ে যাবে। তাহলে এই একটা সূত্র দিয়ে তুমি যত ধরনেরই অঙ্ক আসুক না কেন সমষ্টি প্রত্যেকটি অঙ্কই করতে পারবা। শুধু তোমার জানতে হবে কি পদ সংখ্যা। পদ সংখ্যা জানার সূত্রটা হচ্ছে এই যে, কিন্তু এখানে কথা আছে সেটা হচ্ছে এই যে ডিফারেন্সটা অবশ্যই সমান হতে হবে। তার মানে সাধারণ যে অন্তর এটা প্রত্যেকটার ক্ষেত্রে সমান হতে হবে। এখন ধরো সমান যদি না হয়, ধরো আছে তোমার 1, 3, 7, 13 সেট, এরকম দিল যে 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে দেখো এখানে প্রথমটা ডিসটেন্স কত আছে 1 থেকে 3 পর্যন্ত 2, তারপরেরটা 4, তারপরেরটা 6। তাহলে এখানে কিন্তু ডিসটেন্সটা প্রত্যেকটার ক্ষেত্রে সমান নাই। তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু এই সমস্ত সূত্র দিয়ে তুমি করতে পারবে না। কিন্তু যদি সমান থাকতো তাহলে এই সমস্ত সূত্র দিয়ে তুমি অঙ্কটা করে ফেলতে পারতে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের কাজ হচ্ছে যে বিভিন্ন ধরনের সংখ্যা নিবা। ধরো তুমি নিলে 3 থেকে 80 পর্যন্ত ক্রমিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, অথবা 3 থেকে 71 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। এইভাবে তুমি বিভিন্ন সংখ্যা ধরে নাও, ধরে তুমি এইভাবে অঙ্কটা করে ফেলো, দেখো মিলছে কিনা। আর যদি পরবর্তীতে সমস্যা হয়, কোনো অঙ্ক যে বুঝতেছো না বা কোনো অঙ্ক মিলতেছে না, আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবো, আমরা তোমাদের ইনশাআল্লাহ সলভ করে দিব। ঠিক আছে, এবার আমরা দেখি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। দেখো আমরা কিন্তু বলে ফেলছি যে এইটা দিয়ে তুমি সব অঙ্ক শেষ করতে পারবে সমষ্টি। তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমি আলাদা করে কেন শিখবো, কেন শিখবা সেটা একটু দেখি। আমরা জানি সূত্রটা আগে লিখি যে বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে ক স্কয়ার। বিজোড়, এখানে একটা কথা আছে, এই শুধু বিজোড় স্বাভাবিক লিখতে হবে না, এখানে হবে প্রথম 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 থেকে ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান সমান ক স্কয়ার অথবা এন স্কয়ার, যাই দাও না কেন তার স্কয়ার হবে। তার মানে এখন যদি তোমাকে বলে প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত, প্রথম 10টি, তাই না, প্রথম 10টি মানে 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, তাই না, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে 10টি, প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যা, এই সমষ্টি কত, যোগফল কত। তাহলে আমরা সূত্র জানি কি ক স্কয়ার, ক মানে কি কয়টি সংখ্যা, বলছে প্রথম 10টি, তাহলে 10 স্কয়ার সমান সমান কত হবে 100। এই সমষ্টি করলে কত হবে 100 হবে। তাহলে প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত হবে 100। আচ্ছা আমরা একটু দেখি 100 হয় কিনা। 19 আর 1 20, তাই না, 17 আর 3 20, 15 আর 5 20, 13 আর 7 20, 11 আর 9 20। তাহলে দেখো 20 আমরা কয়টা পাইছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা কুড়ি যোগ করলে কত হয় 100 হয়। তাহলে আমরা কিন্তু খুব সহজে করে ফেললাম যে প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি হচ্ছে 10 স্কয়ার, যেহেতু 10টি বলছে। এখন যদি আমাদের বলতো প্রথম 15টি বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত, তাহলে আসতো কত 15 স্কয়ার, তাই না, 15 স্কয়ার। যেহেতু 15টি কথা বলছে তাহলে কি হতো, 5 এর স্কয়ার করলে 5 5 25 5 হাতে 2, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 10 আর 2 12, 2 হাতে 1, 1 এর স্কয়ার করলে 1 আর হাতে 1 2, তাহলে 225। তাহলে প্রথম 15টি বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত হতো 15 স্কয়ার, 225। এই যে স্বাভাবিক সংখ্যা সমষ্টি ক স্কয়ার, মানে যে কয়টি সংখ্যা বলবে প্রথম বিজোড় সেই কয় স্কয়ার দিলেই সমষ্টি বের হয়ে গেল। এখন কথা হচ্ছে আমরা যে এর আগে শিখলাম যে সমষ্টির যে সূত্র, সেই সূত্র দিয়েও কি করা যাবে, হ্যাঁ সেই সূত্র দিয়েও কিন্তু এই অঙ্কটা করা যাবে। ধরো এই যে প্রথম 10টি সমষ্টির সূত্র আমরা দেখলাম কি 100, তাই না, যে প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি সূত্র সমষ্টি হচ্ছে 100। আমরা যদি সূত্রে করতাম প্রথম সংখ্যা, আমি সূত্রটা বসাচ্ছি না, জাস্ট সংখ্যাটা বসাচ্ছি, প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা কত 19। আচ্ছা পদের সংখ্যা কয়টি 10টি, ভাগ 2, 2 দিয়ে 10 কাটো 5, 19 আর 1 20, গুণিত 5, 5 20 100। দেখো সমষ্টি সূত্র দিয়েও অঙ্কটি করা গেছে। তাহলে কেন আমি এই সূত্রটা শিখবো, সেটা হচ্ছে তাড়াতাড়ি করার জন্য।
এখন ধরো এমসিকিউতে তোমাদের এই ধরনের অঙ্ক আসছে, তাহলে এমসিকিউর ক্ষেত্রে কিন্তু তুমি যদি সমষ্টি সূত্রে বসাই করতে যাও তাহলে সময়টা বেশি লাগবে। আর তুমি যদি এই যে ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টির সূত্র কি কয় স্কোয়ার, কটা কি যে কয়টা সংখ্যার কথা বলবে সেই কয় স্কোয়ার, তাহলে কিন্তু তোমরা সহজে বের করতে পারবা। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। এখান থেকে একটুখানি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এর সত্যটা হচ্ছে প্রথম 10টি, প্রথম 5টি, প্রথম 7টি, প্রথম 9টি, মানে বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি যে সূত্র এটা প্রথম থেকেই হতে হবে। তার মানে 1 থেকে শুরু করে পরবর্তী কয়টা সংখ্যা তুমি নিচ্ছ। কিন্তু এখন যদি তোমাকে বলে 3 থেকে 9 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত, ধরো 3 থেকে 9 পর্যন্ত বসে, 3 থেকে 9 পর্যন্ত কি কি বিজোড় সংখ্যা আছে? 3, 5, 7 আর 9, 4টি না? তাহলে তুমি যদি লেখো 4 স্কোয়ার, আমরা জানি যে কয়টা বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি, যে কয়টা বিজোড় সংখ্যা থাকবে তার স্কোয়ার করলেই সমষ্টি বের হচ্ছে। তাহলে আমি 3 থেকে 9 পর্যন্ত 4টা, 3, 5, 7, 9, 4টা বিজোড় সংখ্যা, তাহলে 4 স্কোয়ার সমান সমান 16। আলটিমেটলি যোগ করো তো, 9 আর 7 16, আর 5 21, আর 3 24, হলো না? তাহলে আমরা এই দ্বারা বুঝলাম যে যদি বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টির কথা বলে এই কয় স্কয়ার সূত্র আসতে গেলে তখন অবশ্যই উল্লেখ থাকবে যে প্রথম 5টি, প্রথম 10টি, প্রথম 20টি, মানে প্রথম থেকে যে কয়টা সমষ্টি, প্রথম থেকে যে কয়টা বিজোড় সংখ্যার সমষ্টি বের করতে বলবে সেই সূত্রটা হবে কয় স্কয়ার। আর যদি প্রথম থেকে না দেওয়া থাকে তখন আমরা সমষ্টি সূত্রে যে বের করতে হবে সমষ্টিটা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা একটু দেখি এই যে কয় স্কয়ার কোথা থেকে আসলো। এই যে প্রথম বিজোড় স্বাভাবিক, প্রথম 10টি, 5টি বা 8টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি যে 10 স্কয়ার, 5 স্কয়ার বা 8 স্কয়ার বা কয় স্কয়ার, এই সূত্রটা কোথা থেকে আসলো? প্রথম দুইটি বিজোড় সংখ্যা যদি আমি লিখি 1 আর 3, এই দুইটা যোগ করি 4। প্রথম তিনটি বিজোড় সংখ্যা যদি আমি লিখি 1, 3, 5, যদি যোগ করি 5 আর 3 8 আর 1 9। প্রথম 4টি যদি বিজোড় সংখ্যা আমি লিখি তাহলে 1, 3, 5, 7, যদি যোগ করি 7, 5, 12, আর 3 15, আর 1 16। আমি এই তিনটা দিয়ে বুঝাই। 4কে আমরা কি লিখতে পারি দেখো তো, 2 গুণিত 2 সমান সমান 2 স্কয়ার, তাই না? 9কে আমরা কি লিখতে পারি? 3 গুণিত 3 সমান সমান 3 স্কয়ার। 16কে আমরা লিখতে পারি 4 গুণিত 4 সমান সমান 4 স্কয়ার। তাহলে দেখো প্রথম দুইটি বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি 2 স্কয়ার, প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি 3 স্কয়ার, প্রথম 4টি বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি 4 স্কয়ার। তাহলে আমি যদি এখন বলি প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি 10 স্কয়ার, প্রথম কটি বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি, তাহলে কি হবে? কয় স্কয়ার। এই যে সেই সূত্রটা কয় স্কয়ার, এটা এখান থেকেই এসেছে। তাহলে আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে বিজোড় স্বাভাবিক সংখ্যা সমষ্টি কয় স্কয়ার কোথা থেকে এসেছে, কোন কোন অঙ্ক এই সূত্র দিয়ে করা যাবে, কোন কোন অঙ্ক এই সূত্র দিয়ে করা যাবে না। ওকে, এখন আমরা দেখি ম্যাজিক বর্গ। ম্যাজিক বর্গ থেকে তোমাদের সাধারণত রিটেন অঙ্ক আসে না, এখান থেকে এমসিকিউ আসে মাঝে মাঝে। সেটা কিভাবে, যে 3 বর্গের, তাই না, 3 বর্গের যে ম্যাজিক সংখ্যা আছে, অথবা 4 বর্গের ম্যাজিক সংখ্যা বা ম্যাজিক ঘর, এর ম্যাজিক সংখ্যা কত? 3 বর্গের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যা 15, 4 বর্গের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যা 34। তো অনেকে এটা মজা পায় এই অঙ্কগুলো করতে, আমি জাস্ট তাদের জন্য একটু দেখাই দিই। 3 বর্গের তার মানে তিনটা তিনটা করে হবে, তাই না? সারিও 3টা হবে, কলামও 3টা হবে, 9টা ঘর। প্রথম কাজটা হচ্ছে, এই নিয়মটা হচ্ছে যে আমি যেদিকেই যোগ করবো না কেন, এই কোনাকুনি যোগ করলেও 15 হবে, এদিকে দিয়ে যোগ করলে 15 হবে, এদিকে দিয়ে যোগ করলে 15, এদিকে দিয়ে যোগ করলেও 15, যেদিকেই যোগ করি না কেন 15 হবে। ওকে, তাহলে প্রথম নিয়মটা হচ্ছে মাঝখানে বসবে 5 এবং এখানে বসবে কি 9টা ঘর, 1 থেকে 9 পর্যন্ত। 1 থেকে 9 পর্যন্ত যে 9টি সংখ্যায় 9টি সংখ্যায় বসাতে হবে, এর বাইরে কোনো সংখ্যা বসানো যাবে না। তাহলে নিয়ম হচ্ছে প্রথমে বসাবো মাঝখানে 5, এই যে 4 কোণায় 4টে ঘর, আমি 4টে জোড় সংখ্যা বসাই দিব। তাহলে জোড় সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত 4টে জোড় সংখ্যা বসাবো, 2, 4, 6, 8। এখন কি, এখন শুধু যোগ বিয়োগ করবো। এটা কিন্তু 15 হয়ে গেছে, দেখো 8, 5, 13 দিয়ে 15 হয়ে গেছে। এখন এই সোজা যদি 15 বানাইতে হয় তাহলে 8 আর 4 12, তাহলে 15 বানাইতে গেলে লাগবে কত? 3। এই 3 দিয়ে দিলাম, দেখো 8 আর 3 11, 15 হয়ে গেছে। এখন যদি এই সোজা 15 বানাইতে হয়, 8 আর 6 14, লাগবে কত? 1, হয়ে গেছে। এই সোজা যদি 15 বানাইতে হয় তাহলে 6 আর 2 8, লাগবে কত? 7। দেখো এদিকে কিন্তু এই 7 বসান তো আলটিমেটলি 15 হয়ে গেছে, 7, 5, 12 আর 3 15।
বাকি আছে এই ঘরটা, 5 আর 1 6, লাগবে কত 9। দেখো 9 আর 2 11, 15 কিন্তু হয়ে গেছে। এখন তুমি যেই দিকে কোনাকুনি করো, সোজাসুজি করো, লম্বালম্বি যেভাবেই করো না কেন, 15ই হবে যোগফল। তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে এভাবে যে 3 বর্গের ম্যাজিক ম্যাজিক 3 বর্গের ম্যাজিক সংখ্যা কত। এখানে কি আসবে? 15 আসবে। ঠিক আছে, এখন আমরা দেখি 4 বর্গের যে ঘরটা, তার ম্যাজিক সংখ্যা কত হয়। 4 বর্গ তার মানে দৈর্ঘ্য 4টা, মানে রো 4টা হবে, কলামও 4টে হবে, তাই না? 1 2 3 4, 1 2 3 4, ওকে। তাহলে দেখো 4 4 16, তাহলে 1 থেকে 16 পর্যন্ত ঘরগুলাই বসতে পারবে, তাই না? আচ্ছা, আমি যদি বসাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 16 পর্যন্ত বসতে পারবে। এবং এটাও একই হবে, তুমি যেভাবে এই কোনাকুনি যোগ করো, এই কোনাকুনি যোগ করো, এই 4টে যোগ করো, এই 4টে যোগ করো, এই 4টে যোগ করো, যেভাবে যোগ করো 34 হবে অ্যান্সার। ওকে, তাহলে আমার কাজ হচ্ছে ধরো 16 পর্যন্ত আমি বসবে, আমি জানি কোনটা কোনটা। এখন কাজ হচ্ছে এই যে 4 কোনা 4টে আমি মুছে ফেলি। 4 কোনা 4টে মুছলাম, মুছে উল্টা করে লিখবো। উল্টা করে মানে ছোট থেকে বড় ক্রমে আসছিলাম, বড় থেকে ছোট ক্রমে যাবে, তাই না? তাহলে এখানে ছিল 1, তাহলে 16, 1 2, তাহলে 16 পরে কত ছিল এখানে দেখো, এখানে 16 1 ছিল, 1 2 3 4, এখানে ছিল কত 5, সরি 4, তারপরে 5 6 7 8 9 10 11 12, এখানে ছিল 13। তাহলে এই 16 যদি এখানে আসে, এখানে যাবে কত, উল্টা করে লিখতেছি 13, তারপরে এখানে যাবে 4, এখানে 1। তার মানে এটা ঘুরে গেল, এখানে 16 ছিল, 16টা প্রথমে গেল, 13 গেল, 4-এর জায়গায় 4 আসলো, 1 আসলো, উল্টা করে লিখলাম আমি বড় থেকে ছোট করে। আচ্ছা, এরপরে মাঝের যে 4টা আছে 6 7, এখানে কি ছিল 6 7 11 12, দেখো 5 6 7 8 9 10 11, সরি 10 11, 6 7 10 11, 6 7 10 11 ছিল না, এটাকে আমি উল্টা করে লিখবো। তাহলে এখানে 11 10 7 6, এখন যোগ করে দেখো তো কত হয়। 15 আর 6 21, 21 আর 10 31, আর 3 34, মিলে গেছে, তাই না? ওকে, এটা যোগ করে দেখি 14 আর 7, 14 আর 7 11, 11 আর সরি 14 আর 7 21, 21 আর 11 32, 32 আর 2 34, দেখো মিলে গেছে। এবার এখন একটু গুণ করে যোগ করে দেখি, 16 আর 11 27, 27 হয় 33 আর 1 34, তুমি যেভাবেই যোগ করো না এখন 34 মিলে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ম্যাজিক বর্গ কিভাবে গঠন করতে হয়। তাহলে আজকে আমাদের অষ্টম শ্রেণীর যে প্রথম অধ্যায়ের বেসিক যে আলোচনা, সেটা শেষ। ক্লাসটা হয়তো বা একটু লেন্দি হয়েছে, তবে আমি চেষ্টা করছি প্রত্যেকটা টপিক খুঁটিনাটি তোমাদের সূত্রটা কিভাবে আসছে পুরো খুঁটিনাটি বোঝাইতে। আশা করি ভালোভাবে বুঝছো, এবং এইটা যদি ভালোভাবে বোঝো, পরবর্তীতে যে অঙ্কগুলো আরো ভালোভাবে বুঝবে ইনশাল্লাহ। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শুভকামনা থাকলো সবার জন্য। আল্লাহ হাফেজ।